দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণার আজকে সরকারি নথিপত্র আর নারীর ইতিহাস সম্পর্কে আমরা জানব। প্রথমে নারীর ইতিহাসটা একটু দেখে নিই। দেখো, নারীর ইতিহাস চর্চা বিগত শতকগুলিতে তেমন গুরুত্ব দিয়ে আলোচিত কিন্তু হয়নি। মানে নারীরা কিন্তু অবহেলিত হয়ে থেকেছে সমগ্র ইতিহাস জুড়ে। আমরা সেই রকমভাবে ইতিহাসের পাতায় নারীদের কথা কিন্তু পাই না। তবে আমাদের ক্লাস 10-এর প্রথম অধ্যায়ে নারীর ইতিহাস সম্পর্কে টিকা হিসাবে বা 4 মার্কসের বা 4 মার্কসের কোশ্চেন হিসাবে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নারীর ইতিহাস আমাদের কিন্তু জানতে হবে। 1970 খ্রিস্টাব্দের পর থেকে নারীর ইতিহাস চর্চার সূচনা হয়েছিল। তাহলে আসলে নারীর ইতিহাস চর্চা শুরু হয় 1970-এর শতক থেকে, 1970 খ্রিস্টাব্দের পর থেকে আর কি নারীর ইতিহাস চর্চা সূচনা হয়েছে বাংলায়। নারী ইতিহাস চর্চার প্রাচীনতম কেন্দ্রটি হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মানবী বিদ্যাচর্চা কেন্দ্র বা স্কুল অফ ওমেন স্টাডিজ। এইটা একটু মনে রেখো যে নারীর বাংলায়, এটা বাংলার ক্ষেত্রে বলছি, বাংলায় নারীর ইতিহাস চর্চার প্রাচীনতম যে কেন্দ্র সেটি নাম কি বা সেটা কোথায় অবস্থিত, সেই কেন্দ্রটি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মানবী বিদ্যাচর্চা কেন্দ্র বা স্কুল অফ ওমেন স্টাডিজ। এইটা এই আধুনিক ভারতীয় সমাজে নারীদের অবদান বিশেষভাবে স্মরণীয় রয়েছে। এই সময় নারীরা ঘরের কোণ থেকে বেরিয়ে এসে বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনে যোগ দিতে কিন্তু শুরু করে। তবে একটা কথা আমি এখানে বলে রাখি যে 1970-এর আগেও অনেক নারীকে বিপ্লবী, মানে পুরুষ যারা বিপ্লবী ছিলেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে দেখেছি। মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ঠিক আছে, এরকম যারা বিপ্লবী ছিলেন তাদের নাম কিন্তু আমরা পাই। তবে এই যে ইতিহাস চর্চা, নারীর ইতিহাস চর্চা শুরু হয়েছিল কোথায়? যাদবপুর বিশ্ববিদ্যালয় মানবিক বিজ্ঞান বিদ্যাচর্চা কেন্দ্র থেকে, ঠিক আছে, বা স্কুল অফ ওমেন স্টাডিজ। তাহলে নারীর এই যে আন্দোলনের দুটি দিক ছিল, দুটি দিক কি কি? প্রথমত কি, তারা বিভিন্ন জাতীয় আন্দোলনে যেমন অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে জাতীয় আন্দোলনকে শক্তিশালী করে তুলেছিল। এবার দেখো, একটা সফল পুরুষের পিছনে আমরা জানি যে নারীদের অনেকখানি হাত থাকে। তা সেই রকমই কোনো আন্দোলন হোক বা কোনো সংগঠন হোক, তার পেছনেও অনেক কিন্তু নারী থাকে, কিন্তু আমরা সাধারণত তাদের ইতিহাস তেমন একটা পাই না, তাদের ইতিহাসে তেমন একটা পাই না। দ্বিতীয়ত কি, নারীরা তাদের নিজেদের সামাজিক অবস্থার উন্নতি, নারী শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন কার্যকলাপে অংশ নিতে থাকে। জাতীয় আন্দোলনগুলিতে প্রাথমিক বা প্রথম দিকে নারীদের অংশগ্রহণের সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা কিন্তু বাড়তে থাকে। এক্ষেত্রে কি, এক্ষেত্রে লক্ষ্মী স্বামীনাথনের নাম কিন্তু স্মরণীয়। নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নতি, তার মানে নারীদের টাকা পয়সার দিক দিয়ে স্বাবলম্বী করে তোলা এবং তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। আমরা জানি যে স্ত্রী শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর মহাশয় অনেক স্কুল স্থাপন করেছিলেন। সঙ্গে রাজা রামমোহন রায়ও ছিলেন। ডিরোজিওর নাম পাই আমরা, তারপরে বেন্টিংয়ের নাম পাই। তাদের অগ্রগণ্য একটা ভূমিকা রয়েছে নারী শিক্ষার ক্ষেত্রে, এবং নারীরাও এগিয়ে এসেছিল নিজেদের
শিক্ষিত করতে এবং সমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, বিশেষ করে পুরুষের সঙ্গে। আর এখনকার দিনে তো নারীরা অনেকটা সাফল্য, সমাজে বিভিন্ন জায়গায় নারীদের অবস্থান আমরা দেখতে পাই। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই সমীক্ষা উঠে আসে যে পুরুষ পরীক্ষার্থীর থেকে নারী পরীক্ষার্থী বা মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেশি। অনেক অনেক পরীক্ষার ক্ষেত্রে নারীদের বা মেয়েদের সংখ্যা বেশি। বেশ, তাহলে একদল মহিয়সী নারীর উল্লেখযোগ্য অবদান কিন্তু রেখেছিলেন নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে। আমরা একটু পরে পরে পাবো এগুলো। যেমন সব থেকে নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন কে? বেগম রোকেয়া। তিনি একটা লেখা লিখেছিলেন, তোমরা গ্র্যাজুয়েশনে পাবে, স্ত্রী জাতির অবনতি বলে। মানে স্ত্রী জাতির শিক্ষার ক্ষেত্রে অবনতির মূল কারণে স্ত্রীরাই। পুরুষরা তো বটেই, আর মেয়েদের অন্তরায় সব থেকে বড় হচ্ছে মেয়েরাই। মেয়েদের সর্বনাশের মূল হচ্ছে মেয়েরাই। বুঝতে পেরেছ? এরপর ছিলেন ভগিনী নিবেদিতা, মার্গারেট নোবেল। আমরা জানি যে স্বামী বিবেকানন্দের বোন ছিলেন, পাতানো বোন, মানে তিনি এখানকার মানুষ না, তিনি ইংরেজ ছিলেন। তা স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা নিয়ে তিনি ভগিনী নিবেদিতা হয়েছিলেন। এবং সরলা দেবী চৌধুরানী, সরোজিনী নাইডু, নাইটাঙ্গেল বলা হয় ভারতে। বেশ, যাই হোক, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের ব্যবহৃত যে যে অংশগুলো, উপাদানগুলো রয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র। সরকারি নথিপত্রের মধ্যে কি কি রয়েছে? আমরা ধরো কোনো কিছু যদি পুরনো জিনিস, একটা জিনিস জেনে হয়তো অবাক হবে, আমাদের যে সংসদ রয়েছে সেই সংসদের একটা লাইব্রেরি আছে। হ্যাঁ, সেই সংসদের লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে এমন অনেক তথ্য লুকানো আছে যেগুলো আজও কিন্তু সামনে নিয়ে আসা হয়নি। যেমন নেতাজি সুভাষচন্দ্রের সম্পর্কে তথ্য আছে, গান্ধীজির সম্পর্কেও তথ্য আছে। এবার কিছু কিছু তথ্য যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে কিছু সরকারের যে কুকীর্তি সেইগুলো সামনে চলে আসবে। বুঝতে পেরেছ? ফলে একটা বিশাল মানে একটা কি বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ঝামেলার সৃষ্টি হবে বলে সেগুলো যেমন চাপা পড়ে আছে সেরকম চাপা পড়েই আছে। মানে কারো আরও এগুলো তোলার প্রয়োজন হয় না। বা যাই হোক, সেটা আলাদা বিষয়। এই সরকারি নথিপত্রের গুরুত্ব কিন্তু প্রচুর। মানে সরকারির এমনিতেই আমরা জানি যে সরকারি স্ট্যাম্প পড়ে গেল মানে সেইটা একদম পুরো শিরোধার্য, মেনে চলতেই হবে। যেমন এর মধ্যে কি রয়েছে? পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিক প্রতিবেদন, বিবরণ, চিঠিপত্র, এগুলো সব সত্য। তুমি যদি কোনো চিঠি লেখো, তার সত্যতা কতখানি আছে সেটা কিন্তু সন্দেহ আছে। কিন্তু যদি সরকার থেকে কোনো চিঠি লেখে বা গোয়েন্দাদের কাছ থেকে তোমার কাছে যদি চিঠি আসে, নিশ্চয়ই তারা কিছু ভাবনা চিন্তা করে তোমাকে চিঠি পাঠিয়েছে। বুঝতে পেরেছ? তাহলে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন সরকারি নথিপত্র। এটা গুরুত্বপূর্ণ। এই সরকারি নথিপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সরকারি প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পদাধিকারীদের প্রতিবেদন, ঘটনার বিবরণ, চিঠিপত্র ইত্যাদি। অনেক ক্ষেত্রে আমরা অনেক চিঠিপত্র পাই, অনেক ক্ষেত্রে আমরা অনেক চিঠিপত্র পাই। বুঝতে পেরেছ? মানে বিশেষ করে ইংরেজ আমলে একজন পুলিশ আধিকারিক আর একজন পুলিশ আধিকারিককে চিঠি লিখছে যে অমুক অমুক বিপ্লবীদেরকে অ্যারেস্ট করে জেলে বন্দি করে রাখতে হবে, কেননা এরা উপদ্রব করছে। আর ইংরেজরা এই বিপ্লবীদেরকে আতঙ্কবাদী ভাবত। বুঝতে পেরেছ? চিঠিপত্র ইত্যাদি এই সকল নথিপত্র তৎকালীন সময়ের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান। এই সরকারি নথিপত্রগুলি সংরক্ষিত থাকে কোথা? মহাফেজখানা বা লেখাগারে, জাতীয় ও রাজ্য দুই জায়গাতেই। এই রকম চিঠিপত্র প্রচুর সংসদের লাইব্রেরিতে আছে। এই যে লেখাগার, যেখানে লেখালেখি
সমস্ত সংরক্ষিত হচ্ছে, বা মহাফেজখানা, এই জায়গাতে সংরক্ষণ করে রাখা হয় সরকারি সমস্ত নথিপত্র, ইম্পর্টেন্ট যেগুলো, গুরুত্বপূর্ণ যেগুলো, বুঝতে পেরেছো? তোমার আমার লেখা চিঠি কিন্তু নয়, বিশেষ কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় যে যে তথ্যগুলো প্রয়োজন সেগুলোকেই রাখা হয়। বেশ, যেমন এখানে কিছু উদাহরণ স্বরূপ চিঠিপত্রে দেওয়া হয়েছে। দেখো যে বিভিন্ন জাতীয় গণ আন্দোলন বা বিপ্লবী আন্দোলন সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায়। এই যে বিপ্লবীদের যে আন্দোলন হয়েছিল এগুলো সম্পর্কে তথ্য আমরা কোথা থেকে পাবো? এই সরকারি উপাদান থেকে, নথিপত্র থেকে। কীরকম? যেমন হোম রুল আন্দোলনের জনপ্রিয়তায় বিচলিত হয়ে স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারিকের গোপন প্রতিবেদনের কথা। হোম রুল যখন আন্দোলন হয়েছিল, সেটা যখন ছড়িয়ে পড়ছিল, সেখানে সেই আধিকারিকরা, স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারিক গোপন প্রতিবেদনের কথা লেখেন। এই প্রতিবেদনে তিলক মানে লোকমান্য তিলক এবং অ্যানি বেসান্ত এর প্রতি জনগণের গভীর বিশ্বাস গড়ে উঠেছিল। তেমনি দেশের জটিল পরিস্থিতি সম্পর্কে সরকারকে অবহিত করা হয়েছিল। এইরূপ অসংখ্য প্রতিবেদন পাই। আর আমরা তো পড়েইছি যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তন, সরকারি চিঠিপত্র আদান প্রদান করা একটি স্বাভাবিক ঘটনা। বিশেষ করে প্রাদেশিক শাসনকর্তার সঙ্গে কেন্দ্রীয় শাসনকর্তাদের চিঠিপত্রকে ব্যাপক আদান প্রদান করত। এখনো ঘটে। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে ফোন করে না, চিঠি পাঠায়, সরকারি চিঠি পাঠায়, স্ট্যাম্প দেওয়া, রাজ্য সরকারের স্ট্যাম্প দেওয়া, পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া। সেই চিঠি কোথায় যায়? প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে। সেই সব চিঠিপত্রগুলোকে কি করে রাখা হয়? যত্ন করে রাখা হয়। পরবর্তীকালে এগুলো মহাফেজখানাতে চলে যায়। ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এইচ রিজলি বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারের সুপারিশকে সমর্থন করে বাংলাকে ভাগ করার জন্য চিঠি লিখেছিলেন একটা, যেটাকে রিজলির পত্র নামে পরিচিত। দেখো, বাংলাকে ভাগ করার জন্য ষড়যন্ত্রের জন্য একটা চিঠি করেছিল। কে চিঠি করেছিল? ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এইচ রিজলি বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারকে একটা সুপারিশ জানিয়েছিল, এই জিনিসগুলো করো, বাংলা ভাগ হয়ে যাবে। তারপর তো আমরা জানি লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আন্দোলন, বাংলাকে ভাঙো, বুঝতে পেরেছ? এইটা তৈরি অনেক আগে হয়েছিল, 1905 সালে। শেষে বাংলা ভাঙলো 1971-এ বাংলাদেশ, বুঝতে পেরেছ? এর বীজ অনেক আগেই কিন্তু বপন হয়েছিল। তাই এইরকমভাবে আমরা পাই। তারপরে অনেক গোয়েন্দা পুলিশের প্রতিবেদন অনেক সময় দেখা যায় পক্ষপাত, দোষে দুষ্ট বা ভুল তথ্যে ভরা। আমাদের যখন এই জিনিসগুলো আসবে, সুপারিশগুলো, চিঠিপত্রগুলো আমরা যখন পাবো, যখন আমরা এগুলোকে নিয়ে পড়াশোনা করব, আমরা দেখব কত ষড়যন্ত্র আমাদের এই সাধারণ ভারতবাসীর উপরে ছিল, বা ভারতকে ভাঙার কত চেষ্টা কিন্তু চলেছিল। এই জন্যই কি সরকারি নথিপত্র এত গুরুত্বপূর্ণ। বেশ, পরের দিনে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আত্মজীবনী এবং স্মৃতিকথাগুলো। যেমন 70 বছর বিপিনচন্দ্র পাল জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে ঝরা পাতা, সরলা দেবী চৌধুরানী, তাদের সম্পর্কেও জানবো এবং তাদের লেখাগুলো সম্পর্কে কিন্তু জানবো। এখান থেকে পরীক্ষায় পড়ে। বেশ, ঠিক আছে, আজকে এই অবধি। যারা চ্যানেলে নতুন রয়েছে যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।